বলেছিলাম আমার কথা শুনিসনি, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিল। এখন যা আরও 4টা প্রেম কর, যতটুকু বাকি আছে সেটুকুও শেষ করে দে। দর্শনের বাবাকে ডেকে পাঠিয়েছিল কলেজ থেকে। এত ব্রাইট একজন স্টুডেন্ট যে সবসময় টপ করে এসেছে, তার এহেন রেজাল্ট দেখে সবাই চিন্তিত। এমন রেজাল্ট করার কারণ খুঁজে পাচ্ছে না। ক্লাসে মনোযোগী ছিল, পড়াশোনাও ভালো চলছিল, কিন্তু রেজাল্ট ওকে যেন গার্ড দেয়। ওর সমস্যা অনুসন্ধান করে ওকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার জন্য দর্শনের বাবাকে ডেকে পাঠিয়েছে। দর্শনের বাবা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। খারাপ রেজাল্ট করে ছেলের মনে যে ঝড় বইছে সেটা বোঝার চেষ্টা করছে না। তিনি শুরু তার জবাব চাইছেন। ছেলের মানসিক অবস্থা না বুঝেই বারবার জিজ্ঞেস করছে, কি সমস্যা তোর? এমন বোবার মতো বসে আছিস কেন? কথা বলতে পারিস না? কলেজ থেকে বলে দিয়েছে তোর সমস্যা কি জানতে, কিন্তু তোমার ছেলে যে যেমন মনোবদ্ধ করেছে তাতে কিছু জানা সম্ভব না। দর্শনের মাও বেশ বিরক্ত। প্রথমত এমন রেজাল্ট করেছে, তার উপর চুপ করে আছে। এত প্রশ্ন করছে, একটা উত্তরও দিচ্ছে না। এটাকে কি বলে জানো? বিয়াদপি। এতগুলো প্রশ্ন করছে, তুমি একটা প্রশ্নর উত্তরও দিচ্ছ না কেন? দর্শন এইবার এক কথায় উত্তর দিল, কারণ আমার বলার কিছুই নেই। কিছু বলার নেই? কেন বলার নেই? খারাপ রেজাল্ট করে আমাদের নাক কান কেটে চুপ করে আছো? তুমি কখনো এমন রেজাল্ট করোনি, আমরা কল্পনাও করিনি তুমি এত বাজে রেজাল্ট করবে। তুমি নিজে পড়ার নিজেই দায়িত্ব নিয়ে আগ্রহ নিয়ে পড়ো, তাই আমরা কখনো গার্ড করিনি, তোমার রুমে কখনো উকিও দেইনি, তোমার উপর ভরসা করে ছিলাম। তুমি কি এখন ঠিক মতো পড়ছো না? এত খারাপ রেজাল্ট কারণ কি? অন্য কোনো কিছুতে জড়িয়ে যাওনি তো? দর্শন কোনো উত্তর দেওয়ার আগেই ওর বাবা বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, দেখো গিয়ে কি করে বেড়াচ্ছে তোমার ছেলে। হয়তো আমরা কিছুই জানি না, বন্ধু বান্ধবের সাথে মিশে কোন পথে চলে গেছে আল্লাহ জানে। এই তুমি নিষেধদ্রব্য নিচ্ছ না তো? কোনো অপরাধে জড়িয়ে পড়োনি তো? প্রেম প্রেম করে নিজেকে ভাসিয়ে দিচ্ছ নাকি? দর্শন চোখ তুলে বাবার দিকে তাকালো। সারা জীবন ভালো রেজাল্ট করেছে, তখন একবারের জন্যও কোনো প্রশ্ন তোলেনি, বাহবা দিয়েছে। আর আজ জীবনে প্রথমবার খারাপ রেজাল্ট করেছে, তাতে এত প্রশ্ন, এত সন্দেহ, এত অপবাদ, এত অবিশ্বাস। একবার তো পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলতে পারতো, কি হয়েছে তোর, মন খারাপ? লাইফে কোনো সমস্যা চলছে আমাদের বল, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মন খারাপ করিস না, এই পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনে ভালো হবে। এখন একটু মনোযোগ দিয়ে পড়, তুই তো সেরা ছাত্র, অন্তত ওর মা বলতে পারতো, কিন্তু না। মা তো মমতাময়ী, কোথায় গেল সেই মমতা? ওর বোন তিশা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দিশা বেশিরভাগ সময় বাসায় থাকার কারণে জানে ভাইয়া কারোর সাথে সারাক্ষণ ফোনে ফুসুর ফাসুর করে। ওর সন্দেহ ভাই প্রেম করছে, কিন্তু এই মুহূর্তে এটা বলা অনুচিত। বাবা মা এমনিতেই খেপে গেছে। ওকে চুপ থাকতে দেখে ওর বাবা আবারও বলে উঠল, এই ছেলেকে দিয়ে কিছু হবে না, ওর আশা ছেড়ে দাও। ওকে নিয়ে যে বড় বড় স্বপ্ন দেখছো সেটা ভুলে যাও। দর্শন এইবার বসা থেকে ধপ করে দাঁড়িয়ে গেল, বাবার দিকে তাকালো, চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ, ভুলে যাও। সারা জীবন তোমার ছেলে যে ভালো রেজাল্ট করে তোমাদের গর্বিত করেছিল, সেই দিনগুলো ভুলে যাও। আমাকে দিয়ে আর কিছু সম্ভব না। ও যা ভেবেছিলে, যে স্বপ্ন দেখেছিলে, সব ভুলে যাও। দর্শনের বাবা দ্বিগুণ ক্ষেপে গিয়ে বলল, সব যখন ভুলেই যাব, তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করছি কেন? তোমার সব আবদার পূরণ করছি কেন? সেটা সব বাবা মাই করে। যারা পরীক্ষায় ফেল করে তারাও বাবা মায়েরটা খেয়েই বেঁচে থাকে। মুখে মুখে তর্ক করছো? বিয়াদব ছেলে, এই শিক্ষা দিয়েছি? এভাবে কথা বলার জন্য বড় করছি? দর্শন হন হন করে নিচের ঘরের দিকে চলে গেল। এখানে যত থাকবে ততই কথা বাড়বে, ঝামেলা হবে। দরকার কি? ওকে এভাবে চলে যেতে দেখে ওর বাবা আরো চিৎকার চেঁচামেচি করছে। দেখেছো তোমার ছেলে কত শিয়ান হয়েছে? কোথায় যাচ্ছিস তুই? এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। দর্শনের মা পিছনে থেকে বারবার ডাকছে, দর্শন, দাঁড়াও বলছি।
এমন বেয়াদবি কার কাছে শিখেছো? দাঁড়াও। দর্শন কারো কথা না শুনে ঠাস করে ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এত কান্না জীবনে কখনো কাঁদেনি। বুক ফেটে যাচ্ছে। কেউ আপন না, সবাইকে পর মনে হচ্ছে। সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে, পাশে থাকে। কেউ ওর মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না। কেউ বুঝতে চাইছে না ওর মনে কি ঝড় বইছে। ও নিজেই এই রেজাল্ট দেখে ভেঙে পড়েছে। দর্শন টেবিলের উপর থেকে বইগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিচ্ছু হবে না আমাকে দিয়ে, আমি কোনো কিছুরই যোগ্য নই, কিছুই পাবো না আমি। পুরো দিন পার হয়ে রাত হয়ে গেছে, কিন্তু কেউ ওকে খাওয়ার জন্যেও ডাকেনি। শুধু দিশা এসে একবার ডেকে গেছে। দর্শন দরজা খোলেনি। তারপর আর দিশাও ডাকেনি। দর্শনের খুব কষ্ট হচ্ছে, একা লাগছে খুব। এই মুহূর্তে কাউকে প্রয়োজন, অর্ষাকে ভীষণ প্রয়োজন। দর্শন অর্ষার নাম্বারে কল দিল। আশ্চর্যজনকভাবে 4 দিন পর ওর নাম্বারে কল ঢুকলো। দর্শনের মনে আশার আলো জ্বলে উঠল, কিন্তু কল রিসিভ হচ্ছে না। কয়েকবার কল করার পরেও রিসিভ করেনি। দর্শন ঘড়িতে সময় দেখল, সবে মাত্র 10টা বাজে। ঘুমানোরও কথাও না, হয়তো ইচ্ছে করে ধরছে না। তাই অনুরোধ করে মোবাইলে একটা বার্তা পাঠালো, অর্ষা প্লিজ কলটা ধরো, তোমাকে আমার খুব প্রয়োজন। বারবার অনুরোধ করে কল টেক্সট করার পরেও কোনো রেসপন্স পায়নি। দর্শন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আবার কাউকে প্রয়োজন হলেও এই পৃথিবীতে আপাতত কারো আমার প্রয়োজন নেই। অর্ষা ওঠ, আমরা চলে এসেছি। অর্ষা নড়ে চড়ে উঠে চোখ মেলল। পাশে ওর বাবা। অর্ষা কয়েক পলক ফেলে বাবাকে ভালো করে দেখল। মা উঠে পড়, আমরা চলে এসেছি, ট্রেন থেমে গেছে। অর্ষা ট্রেনের কেবিনে ঘুমিয়েছিল। বাবা ওকে ডেকে তুলছে। অর্ষা হাই তুলতে তুলতে উঠে বসলো। জানালা খুলে দিয়েছে বাবা। বাইরে রোদ চিকচিক করছে। তার মানে অনেক বেলা হয়ে গেছে। রাত 9:30টায় ট্রেনে উঠে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, আর এখন ঘুম ভাঙল। অর্ষার ব্যাগপত্র গোছানোই ছিল। রাতে শুধু চাদর আর পানির বোতল বের করেছিল। অর্ষা কেবিন থেকে নেমে বাবাকে জিজ্ঞেস করলো, কটা বাজে? ওর বাবা লাগেজ তুলতে তুলতে বলল, 7টার উপরে। অর্ষা চাদর ভাঁজ করে কাঁধের ব্যাগে রেখে দু কাঁধে বেল্ট লাগিয়ে পানির বোতল হাতে নিল। তারপর দুজন বের হতে লাগলো ট্রেন থেকে। অর্ষা ওর বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল। দাদার মিলাদ ছিল। চাচারা দেশের বাইরে, তাই অর্ষার বাবাকেই এই দায়িত্ব নিতে হয়েছে। ওখানে ওরা 4 দিন ছিল। অর্ষার মাইন্ড ফ্রেশেরও একটা ব্যাপার ছিল, তাই একটু বাড়িয়েই থেকেছে। ট্রেন থেকে নেমে পানি দিয়ে মুখ ধুয়ে নিল। ওদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে 8টার বেশি বেজে গেছে। অর্ষার বাবা ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেছে। অর্ষা নাস্তা করে মোবাইল নিয়ে বসলো। অনেক দিন ধরে অনলাইনে যাওয়া হয় না। গ্রামে গিয়ে নেটই পায়নি, শুধু গেমস খেলে আর ডাউনলোড করা মুভি দেখে সময় কাটিয়েছে। ব্যাগ থেকে মোবাইল বের করতেই দর্শনের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ স্ক্রিনে আসতে দেখলো। অর্ষার চোখের কোণে পানি জমেছে। যতই বলুক ওর সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু পারছে না, কখনো হয়তো পারবে না। এই 4 দিনে ওকে অনেক মিস করেছে। দর্শন যেমনই হোক, যাই করুক, ও তো ভালোবাসে ওকে। সেই ভালোবাসার কারণে ভোলা সম্ভব না। যত ভুলই করুক, ক্ষণিকের জন্য অভিমান হবে, কিন্তু ওকে ছেড়ে থাকা একদমই অসম্ভব। সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। ও যাবে আজ দর্শনের কাছে। চোখের তৃষ্ণা, মনের তৃষ্ণা সব মিটিয়ে নিবে। ওর লাস্ট মেসেজ এইরকমই ছিল যে, আমার রেজাল্ট খুবই জঘন্য হয়েছে, আমি শেষ, একদম শেষ, ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। আফসোস এই মুহূর্তে আমি কাউকে পাশে পেলাম না। আসলে কেউ আমার নয়, আমি কারণ নয়। অর্ষা মোবাইল রেখে জামা চেঞ্জ করতে গেল। দর্শন মোবাইল চেক করে মলিন হাসলো। সেই হাসি ঠোঁটে লেগে আছে। বিছানায় মোবাইল রাখলো। দরজার দিকে তাকালো। বাবা মা এত স্বার্থপর, প্রেমিকাও স্বার্থপর। কেউ বুঝলো না ওকে। কিছু একটা মাথা চারা দিয়ে উঠেছে।
ঘরের চারিদিকে চোখ বোলালো, সব এলোমেলো অগোছালো, একদম ওরই মতো। দর্শন দুহাতে নিজের চুল চেপে ধরে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। চোখ খুলে ফুলদানি হাতে নিয়ে ড্রেসিং টেবিলে বাড়ি মারল। বিদঘুটে শব্দ করে কাজগুলো কয়েক টুকরো হয়ে মেঝেতে পড়ে আরো ছোট ছোট ভাগে বিভক্ত হলো। দর্শন এক টুকরো কাজ তুলে হাতের কবজি বরাবর টান মারল। রক্তে ভেসে যাচ্ছে মেঝে, মাথা ঝিমঝিম করছে, চোখ বন্ধ হয়ে আসছে। লুটিয়ে পড়ল দর্শন। অর্ষা রেডি হয়ে মোবাইল হাতে নিয়ে বের হলো। প্রিয়ার কল আসায় একটু দেরি হয়ে গেল। অনেকদিন পরে ওর সাথে কথা হলো। ওর লাইফে ঘটে যাওয়া এতদিনের ঘটনা প্রিয়াকে জানাতে গিয়ে 40 মিনিট পার হয়ে গেছে। দরজা খুলে বাইরে বের হতেই মোবাইল বেজে উঠল। অর্পার কল রিসিভ করে যা শুনল তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হাত পা অবশ হয়ে আসছে। ছুটতে লাগলো অর্ষা। বাসার নিচে দাঁড়িয়ে রিক্সা, অটো কিছুই দেখতে পাচ্ছে না। অর্ষার শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অনবরত চোখের পানি মুছে যাচ্ছে। অর্ষা সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। নিচের চুল টেনে ধরে চিৎকার করলো, শব্দ করে কাঁদতে কাঁদতে দৌড়তে লাগলো। ইচ্ছে করছে উড়ে দর্শনের কাছে চলে যেতে। দর্শন কি করে এমন একটা কাজ করলো? ওর মতো স্ট্রং পার্সোনালিটির ছেলে এমন কিছু করবে তা কল্পনাতীত। অর্ষা দিক বিদিক শূন্য হয়ে এলোমেলোভাবে দৌড়চ্ছে। মাঝে মধ্যে ডান হাতের কবজি দিয়ে গাল মুছছে। মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। আফসোস হচ্ছে, যদি সকালবেলায় কথা বলে নিত কিংবা রাতটা জেগে থাকতো তাহলে ওর কল দেখতে পেত। তাহলে এমন হতো না। আশেপাশের মানুষ অনেকেই অর্ষাকে বিভিন্নভাবে দেখছে, কিন্তু অর্ষা তেমন পাত্তাই দিচ্ছে না এসবে। ও একবার থামছে, আবার সামনে দৌড়চ্ছে। মেইন রোডে চলে এসেছে ও। এখন নিশ্চয়ই সিএনজি বা ট্যাক্সি পেয়ে যাবে। হঠাৎ পেছনের থেকে বিকট শব্দ পেল। পেছন ঘুরে দেখলো একটা প্রাইভেট কার হর্ন বাজাচ্ছে। অর্ষার খেয়াল হলো ও ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে এসেছে। ওর পেছনে একটা প্রাইভেট কার হর্ন দিচ্ছে যাতে সরে যায়। অর্ষা পেছনের দিকে এতটাই মজে ছিল যে সামনের দিকটা খেয়াল করেনি। সামনের দিক থেকে একটা সিএনজি আসছে। অর্ষা সরার জন্য সামনের দিকে ঘুরতেই সিএনজি দেখে থমকে গেল। পা জমে গেছে, সরতে পারছে না। চোখ বড় বড় করে চেয়ে আছে। আতঙ্কে মুখে হাঁ করে আছে। চোখ বন্ধ করে চিৎকার করলো। সিএনজিও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ভেবেছে ও সরে যাবে, কিন্তু অর্ষা সরতে পারেনি। সিএনজির সাথে ধাক্কা খেয়ে পেছনের প্রাইভেট কারের সাথে পাল্টা ধাক্কা খেয়ে পিচ ঢালা রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ল। নিঃশব্দে ওর রক্তমাখা শরীর লুটিয়ে পড়ল। মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ হলো। তারপর দুচোখ বন্ধ হয়ে গেল। 7 দিন পর দর্শন শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, ঘুমায় না। ওর পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার। ওর বাবা মা নিজের ভুল বুঝতে পেরেছে, এর জন্য ছেলের কাছে ক্ষমা চেয়েছে। তারা শুধু তাদের ছেলেকে সুস্থ দেখতে চান। শুধু রুশানকে একটা কথা জিজ্ঞেস করেছিল। খবর জানিস, ও এসেছিল আমাকে দেখতে। রুশান হতাশ হয়ে উত্তর দিয়েছিল, ওকে সেদিন সকালেই অর্পা কল করে জানিয়েছিল তুই হাসপাতালে আছিস। এটা জানানোর পর ওর থেকে আর কোনো উত্তর আসেনি। ঘণ্টাখানিক পর থেকে ওর মোবাইল বন্ধ আসছিল। আমি আর অর্পা ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু ওরা বাসা ছিল না, বাড়িতে তালা ছিল। কলেজেও আসেনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দেখা যায়নি ওকে। প্রিয়া রাঙামাটি থেকে ফিরেছে, ওকে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারিনি। ওর সাথে নাকি শেষ ওই দিন সকালে কথা হয়েছে, এরপর আর যোগাযোগ করেনি অর্ষা। সেদিন শুধু দর্শন চোখের পানি ফেলেছিল নিঃশব্দে। রুশানকে অনেক বুঝিয়েছে সব ভুলে নিজের লাইফে পড়াশোনায় ফোকাস করতে। দর্শন তবুও হাল ছাড়েনি। প্রিয়ার সাথে কথা বলতে কলেজে এসেছে। আত্মহত্যার খবর সব জায়গায় ছড়াতেও বাসা থেকে বের হয় না। কিন্তু অর্ষার কোনো খবর না পেয়ে ও বাধ্য হয়ে প্রিয়ার সাথে দেখা করতে কলেজে এসেছে। প্রিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, আমি সত্যিই জানি না, আমি নিজেও অনেক চিন্তায় আছি। আমি ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু কেউ বলতে পারে না ওরা কোথায় গেছে। কোথায় যেতে পারে, এনি আইডিয়া? না, ওর দাদা দাদি মারা গেছেন, চাচারা বাইরে থাকেন, আর নানা নানির সাথে কোনো সম্পর্ক নেই। তারা চাইলেও অর্ষা তাদের কাছে যাবে না। আর ওর বাবা ভালো পোস্টে চাকরি করেন,
অনেক মানুষের সাথে জানাশোনা আছে, তাই কোথাও হঠাৎ শিফট হওয়া ব্যাপার না। উনি ওকে এত ভালোবাসে যে ওর সব চাওয়া পূরণ করবে। কোথায় শিফট হয়ে গেছে বুঝতে পারছি না, আবার ভয় লাগছে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে। দর্শন আর কোনো কথা বলেনি। অর্ষা ওর উপর এত অভিমান করেছে, অভিমানের পাল্লা এত ভারী যে সব ছেড়ে ছুড়ে চলে গেল। একবারের জন্য ওর মুখটা ভেসে ওঠেনি। অন্ধকার বারান্দায় গিটার বাজাচ্ছে দর্শন, গিটারে টোন বাজছে, অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় ওর দিন, আর ওর চোখ বেয়ে পানি পড়ছে। রোশান এসে লাইট অন করলো। রোশান আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার। রোশানকে দেখে দর্শন ওকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। দোস্ত, আমার খুব কষ্ট হচ্ছে। কেন বেঁচে এলাম আমি? মৃত মানুষের মতো বাঁচা চেয়ে মরে যাওয়া ভালো ছিল না? আমি কি এতটাই অন্যায় করেছিলাম? আমাকে এত বড় শাস্তি পেতে হলো? আমি তো ওকে ভালোবেসেছিলাম, আর ও তো আমাকে কত ভালোবাসতো। আমাকে শেষবার বলেছিল যদি আমি আর ওকে ডিস্টার্ব করি তবে সব ছেড়ে দেবে। আমি অনেকবার ওকে কল আর মেসেজ দিয়েছিলাম, ও নিজের কথা রেখেছে। ও চলে গেছে দূরে, এতটা দূরে যে আমি ওকে আর কখনো দেখতে পাবো না, ছুতে পাবো না, বলতে পারবো না ভালোবাসি। আমি মরে যাচ্ছি রুশান। দর্শন আবারও কাঁদতে লাগলো। রোশান ওর পিঠে হাত বুলিয়ে বলল, যে চলে গেছে তাতে ভেবে এত কষ্ট পাচ্ছিস, আর আমরা যারা তোর কাছে আছি সবসময় থেকেছি তাদের কেন কষ্ট দিচ্ছিস? আমরা সবাই ভীষণ কষ্টে আছি। তোকে এভাবে দেখলে আমাদের বুক ফেটে যায়। এতদিনের ভালোবাসার চেয়ে মাত্র কয়েকদিনের ভালোবাসা বড় হয়ে গেল। বন্ধুর শুদ্ধ ভালোবাসার চেয়ে প্রেমিকার ভালোবাসা বেশি প্রশান্তিদায়ক নাকি? দর্শন চুপ করে আছে। আমাদের যদি ভালোবাসিস, যদি আমাদের কোনো মূল্য তোর কাছে থাকে, তবে আজ থেকে গ্রুপ স্টাডিতে জয়েন হবি। রোশান চলে গেল। ঘন্টা খানেক পর দর্শন জয়েন হলো ওদের সাথে। বদলে যেতে লাগলো সময়। আগের মতো পড়াশোনায় অ্যাক্টিভ হয়ে উঠল। দিন রাত এক করে পড়ে যাচ্ছে, লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে। এভাবে এইচএসএসসি পরীক্ষা ভালোভাবে শেষ করে। প্রতিটা পরীক্ষা দুর্দান্ত হয়েছে। সবাই মিলে অ্যাডমিশন পরীক্ষার জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়। ওরা কয়েকজন বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু দর্শন কোথাও স্কলারশিপ চায় না। ও চায় না এই দেশ ছেড়ে অন্য কোথাও যেতে, এখানেই থাকবে। হয়তো একদিন অর্ষা ফিরে আসবে, কিন্তু ওর বন্ধুরা জোর করে ওকে দিয়ে অ্যাপ্লাই করায়। ভাগ্য সুপ্রসন্ন ছিল তাই চান্স হয়ে যায় ইউএসএতে, কিন্তু দর্শন যাবে না। পরিবার থেকে ওকে জোর করেনি কেউ, কিন্তু বন্ধুরা বেশ জোর করেছে ওকে, কারণ ওরা ভাবছে ও এখান থেকে দূরে থাকলে ভালো থাকবে, অর্ষাকে ভুলতে পারবে। তাই ওর ইউএসএ যাওয়া জরুরি। সবার চোরাচুরিতে দর্শন রাজি হলো, কিন্তু মনটা সায় দিচ্ছিল না। কিন্তু সবার ভাষ্যমতে অর্ষা ফেরার হলে আগেই ফিরত। দর্শনও কম চেষ্টা করেনি ওকে খোঁজার, তাই সমস্ত পিছুটান ছেড়ে পাড়ি জমালো সুদূর ইউএসএ। 7 বছর পর ঝিরিঝিরি বাতাসে ঝরে পড়ছে কৃষ্ণচূড়ার পাপড়ি গুচ্ছ। পাপড়িতে রাঙা পথ যেন লাল গালিচা, হাওয়ায় এক অদ্ভুত সুবাস ছড়ায়। রাস্তার দুপাশে ফুটে থাকা কৃষ্ণচূড়ার শুভেচ্ছা জানাতে ব্যস্ত পথযাত্রীদের। প্রিয়া শপিং শেষে ঘর্মাক্ত শরীরে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। শপিং মলের এসির হাওয়া ছেড়ে হঠাৎ বাইরে আসতেই শরীর ঘেমে গেছে। গাড়ি নিয়ে ড্রাইভার কোথায় চলে গেছে জানা নেই। ওর মেজাজ তুঙ্গে। কল করার পর বারবার একটি কথাই বলছে, এই তো ম্যাম এসে পড়েছি। আর আসার নাম নেই। প্রিয়ার মেজাজ বিগড়ে আছে। ও আবারও শপিং মলের ভেতরে গেল। ব্যাগগুলো রেখে একটা কোকা কোলা কিনলো। ছিপি খুলে মুখে দিতে গিয়ে থমকে গেল। টেবিলের উপরে বোতল রেখে কয়েক ধাপ সামনে এগিয়ে গেল। আপনি রুশন ভাইয়া না? বিল পে করাতে এক ছেলে বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। চোখের সানগ্লাস খুলে হাঁ করে ওকে দেখতে লাগলো। তারপর মৃদু হেসে বলল, তুমি প্রিয়া? প্রিয়া ওর প্রশ্নে কনফার্ম হলো। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ আমি প্রিয়া। কেমন আছেন? দিনকাল কেমন চলছে? রোশান ডেস্কের সাথে হেলান দিয়ে বলল, চলছে বিন্দাস। আপনি তো সবসময় বিন্দাসী ছিলেন। রোশান আলতো হাসলো। বিল মিটিয়ে ওরা সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে প্রিয়া বলল, আজও মনে পড়ে সেই দিনগুলো। কত সুন্দর ছিল। আপনাদের গ্যাংটা পড়াশোনার পাশাপাশি হাসি আনন্দে মেতে থাকতো। কত মজা করতেন আপনারা।
তারপর এক একজন এক এক দিকে। অর্পাপুর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। তাই? কেমন আছো? কি করে আজকাল? প্রিয়া ওনার প্রশ্নে বেশ অবাক হলো। রোশানের দিকে তাকালো। ওর মুখে আগের মতোই হাসি, তবে এই হাসির মধ্যে কিছু একটা আছে। প্রিয়া সামান্য থেমে বলল, আপনার সাথে যোগাযোগ নেই? রোশান আবারও হাসলো, দূরে তাকালো, দুহাত পকেটে গুজে স্বাভাবিক স্বরেই বলল, এইচএসসির পর সব বদলে গেছে। দর্শন, ইউএসএ, তামিম আর রাতুল বুয়েটে, আর আমি আমার স্বপ্নের ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি সাবজেক্ট। বাট অর্পা দুর্ভাগ্যবশত মেডিকেল পাবলিক ভার্সিটি কোথাও চান্স পেল না। অনেকভাবে চেষ্টা করেও লাভ হলো না। ভেঙে পড়েছিল মেয়েটা। বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের স্বপ্ন ছিল তাদের মেয়ে ডাক্তারি পড়বে, কিন্তু ওর কোথাও চান্স হয়নি। প্রাইভেট ভার্সিটিতে পড়া ছাড়া উপায় নেই, অথবা 1 বছর গ্যাপ দিতে হবে। ও গ্যাপ দিতে রাজি হলো, আর এরই মধ্যে ওর বাবা ঠিক করে ফেললো মেয়েকে বিদেশে ডাক্তারি পড়াবে। চলে গেল সিঙ্গাপুর। 1 বছর ভালোই চলছিল, তারপর দুজনের মধ্যে বনাবনি হচ্ছিল না। এভাবে চলার চেয়ে ব্রেকআপ করাই বেটার, এতে দুজনেরই সম্মতি ছিল। প্রিয়া সব শুনে নীরব। অর্পার সাথে ওর কথা হয় প্রায় শেষ মাসখানেক আগে কথা হয়েছে, কিন্তু এত বছরেও জানতে পারিনি এই সত্যিটা। প্রিয়ার অনেক খারাপ লাগছে। মনে হচ্ছে ভালোবাসা জিনিসটাই স্থায়ী নয়। নয়তো অর্ষা, ওর মতো মেয়ে যে কিনা দর্শনকে এত ভালোবাসতো, তাদের জুটিটা ভেঙে গেল। রোশান আর অর্পার জুটিটা সবার পছন্দের ছিল, সেটাও নাকি নেই। প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। রোশান পরিস্থিতি পাল্টাতে বলল, তুমি কি করছো আজকাল? প্রিয়া মৃদু হেসে বলল, আমি প্রাইভেট ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। স্যালারি ভালোই কাটছে দিনকাল, তবে বিয়ে নিয়ে প্রচুর প্যারা খাচ্ছি। প্যারার কি আছে? বিয়ে করে নাও, বয়স তো কম হয়নি। মাত্র 24, যেভাবে বলছেন যেন 40। তুমি যেভাবে বলছো যেন নাবালিক। বাল্যবিবাহ দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। প্রিয়া হেসে দিল। রোশান সেই আগের মতোই আছে, হাস্যরসী। মাত্র জব করছি, কিছুদিন যাক, লাইফটা এনজয় করি, তারপর বিয়ে করে নেব। করতে তো হবেই, তাই না? প্রিয়া এতক্ষণ ধরে এই প্রশ্নের অপেক্ষাই করেছে। রোশান শেষ অবধি তাহলে জিজ্ঞেস করলো ওর কথা। জানি না, এইচএসসির শেষে একদিন একটা নাম্বার থেকে কল করেছিল। মাত্র 4 মিনিট 23 সেকেন্ড কথা হয়েছে ওর সাথে। এর মধ্যে একটা প্রশ্ন করতে পারিনি। ও সুযোগ দেয়নি আমাকে, শুধু নিজেই বলে গেছে। ওর কণ্ঠে হতাশা আর নিঃশ্বাসের দীর্ঘশ্বাস শুনেছিলাম সেই দিন। বলেছিল জীবনটা শূন্য হয়ে গেছে, একদম শূন্য। পূর্ণতার খুঁজে দেশ ছাড়ছে। যদি কখনো পূর্ণ হতে পারে তবে ফিরবে। আমি যেন সবসময় ভালো থাকি, নিজের যত্ন নেই আর ঠিকমতো পড়াশোনা করি, বাবা মায়ের সাথে বেয়াদবি না করি। একদিন এসে চমকে দেবে, এইটুকু বলেই কল কেটে দেয়। আমি ওই নাম্বারে অনেকবার ট্রাই করি, কিন্তু আর ওপেন পাইনি। এত বছর কেটে গেল, চমকে আর দিল না। হয়তো পূর্ণতা পায়নি, শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে, কিন্তু কিসের শূন্যতা জানা নেই। রোশান সব শুনে বলল, জানো তো একটা ব্যাপার ভাবি, অর্ষা চলে গিয়ে ভালোই করেছে। বিচ্ছেদ সবসময় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে না। মাঝে মধ্যে বিচ্ছেদ আমাদেরকে আমাদের জীবনের মানে বুঝিয়ে দেয়, এনে দেয় চূড়ান্ত সফলতা। অর্ষা যখন দর্শনের জীবনে ছিল, দর্শন তখন ওর জীবন থেকে, লক্ষ্য থেকে ছুটে গিয়েছিল। অর্ষা যখন চলে গেল, ওর জীবনের ছন্দ ফিরে এলো। এখনও ইউএসএ থাকে, ভালো মার্ক নিয়ে ডাক্তারি পাশ করেছে, স্বপ্ন ছুঁয়েছে, সফলতা অর্জন করেছে। কিছুদিন পরেই দেশে ফিরবে, ডাক্তারি করবে, ভালো নাম করবে। নিজের বান্ধবীর সম্পর্কে কটু কথা শুনে ভালো না লাগলেও কিছুই করার নেই। অর্ষা সবাইকে ধোঁকা দিয়েছে, সবাইকে হার্ট করেছে। দর্শন দেশে ফিরবে, কিছুদিন পরে অর্পাও ফিরবে। হয়তো তখন আবারও অর্পা আর রোশান এক হবে। হয়তো সৃষ্টিকর্তা ওদের আর একটা সুযোগ দিবে। কিন্তু দর্শন আর অর্ষা, ভাবতেই প্রিয়ার বুক চিরে দীর্ঘশ্বাস ছাড়ল। কুমিল্লা শহর থেকে গ্রামের দিকে একটা কালো গাড়ি এগিয়ে যাচ্ছে। কৃষ্ণচূড়ায় পুরো শহর ঢাকা। কৃষ্ণচূড়ায় ছড়িয়ে আছে বলেই পৃথিবী এত সুন্দর। গ্রামের পথে সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ রাজত্ব করছে। গাড়ির কাঁচ খুলে হাত বের করে দিল একটা মেয়ে। উন্মাদ হাওয়া ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বাতাসের তীব্রতায় তার চুলগুলো উড়ছে, তার ঠোঁট নড়ছে। কৃষ্ণচূড়া আমার ভীষণ প্রিয়, কারণ এই রঙে আমি তোমাকে খুঁজে পাই। এক গুচ্ছ কৃষ্ণচূড়ায় রাঙিয়ে দিও আমার মন। কথা দিচ্ছি, ফিরিয়ে দিব না তোমায়।
গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে কিন্তু নামার উপায় নেই। ধান ক্ষেতের সামনে গিয়ে গাড়িটা থামলো। কালো রঙের জামা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো। সামনে বিস্তৃত ধান ক্ষেত, ডান পাশে একটা পুকুর, পেছনের দিকে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি। অর্ষা ধান ক্ষেতের আল ধরে হাঁটছে, ছুঁয়ে দেখছে শীষগুলো। এখানেও হাওয়ার উন্মাদনা চলছে, এলোমেলো করে দিচ্ছে চুলগুলো। অর্ষা ওড়না উড়িয়ে হাঁটছে, ওর ঠোঁটের কোণে তৃপ্তি। 6 বছর পর আজ দেশে ফিরেছে। দেশে ফিরে প্রথমে নিজের গ্রাম দেখতে এসেছে। দাদা বাড়িতে যাবে, সেখানে এক পরিবার বসবাস করে। বাড়ি ফাঁকা না দেখে দেখভালের জন্য একটা পরিবারকে থাকতে দিয়েছে। দাদা বাড়ির সামনের বড় পুকুর, পুকুর ঘেঁষে সরু রাস্তার সুপারি গাছ, দেখার জন্য চোখ দুটো অগ্রিম হয়ে আছে। দাদা বাড়ি থেকে আজই ঢাকায় ফিরবে। অর্ষা কুমিল্লা থেকে ঢাকা ফিরেছে। ওর গাড়ি এখন ওর পুরনো কলেজের সামনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কত স্মৃতি এই কলেজ আর বৃষ্টিকে ঘিরে। কলেজ বলতে প্রাণ ছিল। সাদা ড্রেস পরে কতগুলো ছেলে দল বেঁধে বৃষ্টিতে হই হই করছে, কতগুলো মেয়ে ছাতা নিয়েও বৃষ্টিতে ভিজছে। অর্ষার মনে পড়ল সেই সব দিনের কথা, দর্শনের সাথে বৃষ্টিতে ভেজা সেই দিন। অর্ষা চোখ বন্ধ করল, জানালার কাঁচ খুলে বাইরে হাত বাড়ালো। বৃষ্টির ছোঁয়ায় চমকে ওঠে, শরীরে কেমন একটা শিহরণ বয়ে যায়। অর্ষা হাত ভেতরে ঢুকিয়ে জানালা বন্ধ করে দিয়ে চুপ করে বসে রইল। প্রিয়া কলিং বেলের শব্দে বিরক্তি নিয়ে দরজা খুলে শকড। বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভরাট মুখমণ্ডল, লম্বা পাতলা ফর্সা শরীর, খুব পরিচিত সেই মুখখানা। প্রিয়া নিজেকে সামলাতে পারছে না, দরজা শক্ত করে ধরল। চোখ বেয়ে পানি পড়ছে, মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়ে এলো, অর্ষা। অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে সোফায় বসে রইল। প্রিয়া অবাক হয়ে ওকে দেখতে লাগলো। কত স্ট্রং মেয়েটা, ওর জীবনে এত কিছু হয়ে গেছে অথচ কেউ জানে না, কাউকে জানায়নি। এতক্ষণ ধরে অর্ষা নিজের জীবনের ঘটনা বলছিল প্রিয়াকে। অ্যাক্সিডেন্টের পর ওর জীবনটা কিভাবে পাল্টে যায় তার নিখুঁত বর্ণনা দিচ্ছিল। সব শুনে প্রিয়া বাকরুদ্ধ, কি বলবে বুঝতে পারছে না। অর্ষা স্বাভাবিকভাবে বসে আছে। প্রিয়া ওর চোখের দিকে তাকালো। যখন মুখ দেখে কারো ভেতরে কি চলছে বোঝা না যায়, তখন তার চোখের দিকে তাকাতে হয়। চোখ সব কিছু বলে দেয়, যদি তা বোঝার ক্ষমতা থাকে। অর্ষার ব্যথিত চোখ ভেতরের ব্যথা জানান দিচ্ছে। প্রিয়া ভালো করে অর্ষাকে দেখল। দেহ লম্বা পাতলা শরীর, মেয়েটা মনে হচ্ছে আগের মতোই আছে। মুখশ্রী হালকা বদলেছে, ম্যাচিউরিটি এসেছে মুখে। ছোট চুলগুলো বড় হয়েছে, তবে কালো কেশি কন্যা নয়, লালচে চুল। মেকআপ আর ড্রেস আপ সেন্স চেঞ্জ হয়েছে। পায়ে হাই হিল, পায়ের উপর পা তুলে বসে আছে। কিন্তু তোকে তো সবাই ভুল বুঝেছিল, এখনো হয়তো ভেবে বসে আছে। অর্ষা প্রিয়ার দিকে চেয়ে মৃদু হাসল। তাতে আমার কিছু আসে যায় না, কারোর ভাবনা আমাকে খুশি দেবে না। যদি দিত তবে কেয়ার করতাম। আমাকে ভালো রাখবে আমার চিন্তা ভাবনা, আমার কাজ, আর আমি ভালো থাকতে চাই। ওর বাবুর সাথে মাঝে মধ্যে কথা হয়। কিছুদিন আগে স্বপ্নের রুশান ভাইয়ের সাথে দেখা হয়। জানিস, উনি আগের মতোই আছে, হাস্যোজ্জ্বল সেই মুখ, সেই কথা বলার ভঙ্গি। তবে শুনে খারাপ লাগলো যে ওর বাবু আর রুশান ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে। কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। তোর একা লাগে না? প্রিয়া উত্তরের আশায় ওর দিকে অতি আগ্রহের সাথে চেয়ে রইল। অর্ষা প্রিয়ার আগ্রহ বুঝতে পারল, মৃদু হেসে উত্তর দিল, যখন তুই একাকিত্বকে উপভোগ্য করে তুলতে পারবি, নিজের আয়ত্তে আনতে পারবি, তখন তোর কাছে একাকিত্বের চেয়ে মধুর আর কিছুই লাগবে না। প্রিয়া অবাক হয়ে ওকে দেখছে। এই মেয়েটা ছোটখাটো ব্যাপারে কেঁদে কেটে ভাসাতো, সে এখন কত শক্তপোক্ত কথা বলে, কতটা বদলে গেছে। ওর সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না প্রিয়া। কেমন সংকোচ লাগছে, মনে হচ্ছে এ যেন অন্য কেউ। দর্শন ভাইয়াকে মনে পড়ে না? অর্ষা একটু থমকে গেল, প্রিয়ার চোখের দিকে তাকালো, তারপর বলল, এই 7 বছরে কত কিছু হয়েছে, সব কি মনে রেখেছি? কতজন লাইফে এসছে, কতজন গিয়েছে, কজনকে মনে পড়বে? এর উত্তরে কি বলা উচিত জানা নেই প্রিয়ার, তাই অর্ষাকে আর কোনো প্রশ্ন করল না। অর্ষার কাছে সব প্রশ্নের উত্তর আছে, তবে সেগুলো প্রিয়ার কাছে স্বাভাবিক না। কেন জানি মনে হচ্ছে অর্ষা প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। অর্ষা প্রসঙ্গ পাল্টে বলল, তো কি করছিস আজকাল? একটা প্রাইভেট ফার্মে জব করছি।
3-4 মাস। অর্ষা বসা থেকে উঠতে উঠতে বলল। ও ভালো, মন দিয়ে কাজ করিস। আজ আমি আসি। প্রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। কোথায় যাবি এখন? খালামুড়ির বাসায়। সে তো সিলেটে থাকে। কিন্তু তার বাসা তো ঢাকাতেই ছিল। খালুর চাকরি সূত্রে সিলেট থাকতো। খালু এখন অবসরপ্রাপ্ত। খালাতো ভাই বোনেরা বড় হয়েছে, তারা জব করছে। এখন তারা ঢাকায় থাকেন। এখন তাদের বাসায় উঠবো। একা কোথাও থাকতে ইচ্ছে করে না। কানাডাতেও চাচা চাচির সাথে থেকেছি। কানাডা যাওয়ার আগে তাদের কাছে ছিলি নিশ্চয়, ভালো বোঝাপড়া আছে। আগে তো নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকতে পারতি না। এখন পারি, বড় হয়েছি না। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। এতটা বড় হয়ে যাবি কল্পনাও করিনি। যাই হোক, এখন কি করার প্ল্যান?